ফ্রাঞ্চাইজিং ধরেছি। তো দেখো, আজকে আমরা লাইসেন্সিং নিয়ে আর কি আলোচনা করব। তবে ফ্রাঞ্চাইজিং পুরোটা শেষ করি নাই, জাস্ট স্টার্ট করেছিলাম। তো আজকে ফ্রাঞ্চাইজিং এর অর্ধেক যতটুকু বাকি ছিল ততটুকু পড়বো, এবং ফ্রাঞ্চাইজিং এর পরে লাইসেন্সিং যেটা আছে সেটা পড়বো। এই চ্যাপ্টার 4 আর কি, এই চ্যাপ্টার এই টপিক গুলো আজকে সম্ভবত শেষ হয়ে যাবে। তো আমরা শুরু করি। আচ্ছা, আমরা ফ্রাঞ্চাইজিং যতটুকু করেছিলাম একটু আমরা মনে করার চেষ্টা করি। ফ্রাঞ্চাইজিং জিনিসটা কি? যখন কোনো বিজনেস, মানে বিজনেস স্টার্ট করার আগে আহ, আচ্ছা ফ্রাঞ্চাইজিং কোথায়, আচ্ছা ফ্রাঞ্চাইজিং আমরা যতটুকু পড়েছিলাম কি ছিল সেটা। তো এটা হলো নর্মালি একটা বিজনেস এগ্রিমেন্ট, যেখানে তোমার একটা ফ্রাঞ্চাইজর থাকে এবং একটা ফ্রাঞ্চাইজি থাকে। ফ্রাঞ্চাইজর হলো বড় কোম্পানি বা মেইন ব্র্যান্ড, এবং ফ্রাঞ্চাইজি হলো তোমার ছোট কোম্পানি, যদি আমরা এরকম ভাবে হিসাব করি। ফ্রাঞ্চাইজি ফ্রাঞ্চাইজরের কাছ থেকে পারমিশন নেয় তাদের ব্র্যান্ড, তাদের বিজনেস মডেল, তাদের অপারেশন সিস্টেমটা ইউজ করার জন্য। এর বিনিময়ে ফ্রাঞ্চাইজরকে কিছু ফি দেয়। আমি যদি জিনিসটা একটু হাতে লিখি, দেখি। তোমার এটা একটা কোম্পানি, এটা মনে করো যে ইউএস এর। পিএফসি দিয়ে আমি বুঝিয়েছিলাম সম্ভবত। আর এটা হলো তোমার বাংলাদেশের বিডি। এখন তোমার এটা হলো মনে করো যে ইউএস এর পিএফসি, আর এটা হলো তোমার বাংলাদেশের কেএফসি। এখন কোনটা ফ্রাঞ্চাইজর কোনটা ফ্রাঞ্চাইজি, এইটা তোমার ফ্রাঞ্চাইজর। ও, ঠিক আছে, এটি একটু মনে রাখবো। ইউএস এর কেএফসি হলো ফ্রাঞ্চাইজর, আর বাংলাদেশের কেএফসি কি ফ্রাঞ্চাইজি। যদি তুমি এরকম ভাবে মনে রাখো, তাহলে তুমি মনে রাখতে পারবা, বা তুমি ডিফারেন্স মেক করতে পারবা যে কোনটা আসলে ফ্রাঞ্চাইজি কোনটা আসলে ফ্রাঞ্চাইজর। আচ্ছা, এখন একটু অপেক্ষা করো। আচ্ছা, এখন আসি যে এটার এক্সাম্পল গুলো কি ছিল। কেএফসি, পিজা হাট বাংলাদেশ, ম্যাকডোনাল্ডস, তারপর সাবওয়ে, এগুলো আর কি তোমার ব্রাঞ্চ যখন অন্য একটা জায়গায় যখন খুলে, তখন ফ্রাঞ্চাইজর এর পারমিশন নিয়ে ফ্রাঞ্চাইজি এটা কোনো ব্রাঞ্চ খুলতে পারে। তবে এখানে বেশ কিছু রিকোয়ারমেন্টস থাকে, যাতে তাদের বিজনেস মডেল, তারপরে তারা যে এথিক্স মেনটেন করে, তারপরে তারা যে গোলস মেনটেন করে, তাদের যে স্লোগান থাকে, সবকিছু যাতে তারা ফলো করে, এরকম কিছু আহ মানে রুলস রেগুলেশন থাকে তাদের জন্য। আচ্ছা, তারপর লজ ইন বাংলাদেশ, এইটার জন্য তোমার কোনো সিঙ্গেল বা স্পেসিফিক আইন নাই। বা এই যে দেখো, দেয়ার ইজ নো এনি সিঙ্গেল অর স্পেসিফিক ফ্রাঞ্চাইজিং অ্যাক্ট ইন বাংলাদেশ। ফ্রাঞ্চাইজিং এগ্রিমেন্ট আর জেনারেলি গভর্নড বাই দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো তো তোমার কোম্পানি অ্যাক্ট 1994 ছিল। তো এইটা দেখো, ফ্রাঞ্চাইজিং যেটা, সেইটা তোমার জেনারেলি কি কোন আইন দ্বারা এটা পরিচালিত হয়। তো কে মেসেজ দিচ্ছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ফ্রাঞ্চাইজ এগ্রিমেন্টস আর জেনারেলি গভর্ন, হ্যাঁ। দেখো তোমার এতক্ষণ যেগুলো আমরা এতক্ষণ যেগুলো কিন্তু কোম্পানি অ্যাক্ট 1994 অনুযায়ী আমরা আহ ছিল যে তোমার মানে ফ্রাঞ্চাইজর আর ফ্রাঞ্চাইজারের মধ্যে যে এগ্রিমেন্টটা হয়, জিনিসটা বুঝো, ফ্রাঞ্চাইজর এবং ফ্রাঞ্চাইজির মধ্যে যে এগ্রিমেন্টটা হয়, সেটা সেটি তোমার কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর মানে এর অনুযায়ী, বুঝছো? ওই অনুযায়ী সে এগ্রিমেন্টটা হয়। ইফ ফ্রাঞ্চাইজ অপারেটস অ্যাজ এ কোম্পানি, ইট মাস্ট কমপ্লাই উইথ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। আচ্ছা, যদি
ফ্রাঞ্চাইজ বিজনেস কোম্পানি হিসেবে রেজিস্টার্ড থাকে, তাহলে কোম্পানির ল ফলো করতে হবে। মানে তোমার এটা তো এগ্রিমেন্টের সময় তো তোমার এই আইন তো ফলো করতেই হবে। কিন্তু যদি এটা কোম্পানি হিসেবে অপারেট করা হয় বা মানে রেজিস্টার্ড থাকে, তাহলে তোমার কোম্পানি অ্যাক্ট 1994 অনুযায়ীও এটা ফলো করতে হবে। আচ্ছা, তারপরে হলো দ্য বিজনেস মাস্ট obtain a trade license and company comply with applicable tax, VAT, intellectual property and consumer protection laws। এটা মেইনলি যেটা বলছে, ফ্রাঞ্চাইজ হলেই সবকিছু অটোমেটিক্যালি লিগ্যাল হয়ে যায় না। তোমার ট্রেড লাইসেন্স, ট্যাক্স, ভ্যাট, তারপরে ট্রেডমার্ক এবং তোমার মানে এই কনজিউমার রাইটস এর রুলসও ফলো করতেই হবে এগুলা। এটা এখানে এটাই বলছে। তারপর ফরেন ফ্রাঞ্চাইজার্স মাস্ট অলসো কমপ্লাই উইথ রিলেভেন্ট ইনভেস্টমেন্টস অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস ওয়্যার অ্যাপ্লিকেবল। আচ্ছা, এইটা মেনলি তোমার যদি ফরেন কোম্পানি বাংলাদেশে কোনো ফ্রাঞ্চাইজ দেয়, তাহলে তোমার ইনভেস্টমেন্ট এবং ফরেন কারেন্সি সম্পর্কে বা সম্পর্কিত গভর্নমেন্ট রুলস যেগুলো আছে ওগুলো ফলো করতে হবে। এটাই মানে এখানে সেটাই বলছে। আচ্ছা, এখন ফ্রাঞ্চাইজিং এর মধ্যে কি কি আছে, প্রস এন্ড কনস আছে কিছু। কিছু সুবিধা অসুবিধা, ফ্রান্সের কি কি সুবিধা আছে আমরা একটু দেখি। সেটা হলো যে ইউজেস অ্যান্ড এস্টাবলিশড ব্র্যান্ড নেম। তোমার ব্র্যান্ড অলরেডি ফেমাস হওয়া থাকে। সো মানে ফেমাস হওয়ার কারণে তোমার কনজিউমার মানে সহজে এটা ট্রাস্ট করতে পারে। আচ্ছা, তারপরে তোমার লোয়ার বিজনেস রিস্ক। তোমার বিজনেসের রিস্ক কম, যেহেতু তোমার অলরেডি কাস্টমার এখানে ট্রাস্ট বেশি থাকে। ইজিয়ার কাস্টমার ট্রাস্ট এটাও। তারপর ট্রেনিং অ্যান্ড অপারেশনাল সাপোর্ট। তোমার কোনো এমপ্লয়ি যদি ট্রেনিং এর অভাব থাকে, ল্যাক অফ মানে তোমার স্কিল থাকে, তাহলে তাকে মানে স্কিলফুল করানো হয় বা ওইরকম ট্রেনিং দেওয়া হয়। তারপর ফাস্টার বিজনেস গ্রোথ। তোমার নর্মালি এইসব বিজনেসে কি হয়, তোমার বিজনেস গ্রোথটা অনেক ফাস্ট হয়। কিসের জন্য? কারণ অলরেডি কিন্তু বিজনেসের ভ্যালু কিন্তু সবার যেমন দেখো, আমি যে কেএফসি এর কথা বললাম বা ম্যাকডোনাল্ডস অথবা কেএফসি এর কথাই বলি, কারণ এটা তোমরা রিলেট করতে পারো ভালো সুন্দর মতো। তো কেএফসি দেখো, আমরা কেএফসির কথা শুনলেই কিন্তু একটা মাথায় অন্য ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে। ঠিক আছে? কেন? কারণ কেএফসি সম্পর্কে আমাদের ধারণা অন্য ধরনের। এটা যেখানেই থাকুক। এখন যদি তোমার এটা যদি একবারে আহ সেই কেরানীগঞ্জে একটা মনে করো যে এমন একটা প্লেসের মধ্যে কেএফসি আছে, তারপরেও কিন্তু আমরা ওইখান থেকে যদি খাবার খেতেও কিন্তু আমরা ভয় পাবো না বা কোনো মানে কনফিউজড হবো না যে এটার মধ্যে কোনো হয়তোবা আনহাইজেনিক কিছু নাই। এটা আমরা চিন্তা করব। বুঝছো? কারণ মানে এইসব জিনিসে কি হয় যে আমাদের ট্রাস্ট বেশি থাকে। আমরা কারণ এইসবের ভ্যালু অলরেডি বাড়ানো, তো এখানেও নতুন করে বাড়ানোর কিছুই নেই। আচ্ছা, তারপর তাহলে অসুবিধাগুলো কি কি? ফ্রাঞ্চাইজ ফি এবং রয়্যালটি ফি। দেখো, তোমার প্রত্যেক প্রফিট যখন হবে, প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক বছর যখন প্রফিট হবে, তখন যে প্রফিটের কিছু অংশ দিতে হবে সেটাকে বলা হয় রয়্যালিটি। এই যে প্রফিটের অংশটুকু যে দেওয়ার কারণে প্রফিটের পরিমাণ একটু কমে যায়। আবার ফ্রাঞ্চাইজ ফি দেওয়া লাগে। তো এইটাও কিন্তু তোমার একটা খরচের মধ্যে পড়ে। তো এটা একটা অসুবিধার মধ্যে ধরা হয়। লিমিটেড বিজনেস ইন্ডিপেন্ডেন্স। দেখো, তুমি যাই ব্র্যান্ডের ফ্রাঞ্চাইজ বা রাইট নিবা বা ফ্রাঞ্চাইজ ইউজ করবা, করবা ফ্রাঞ্চাইজ ইউজ করবা, সেই ব্র্যান্ডের যে লিমিটেশন থাকে সেটা তোমার মানতে বাধ্য। কারণ তুমি বা ওদের মধ্যে যেই রুলস রেগুলেশন থাকে, তোমার অতটুক রুলস রেগুলেশনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তুমি এক্সট্রা কোনো মার্কেটিং পলিসি অ্যাপ্লাই করতে পারবে না, এক্সট্রা কোনো অফার অ্যাপ্লাই করতে পারবে না, এক্সট্রা কিছু তুমি অ্যাপ্লাই করতে পারবে না তাদের পারমিশন ছাড়া। সো এখানে তোমার লিমিটেড বিজনেস ইন্ডিপেন্ডেন্স, তোমার এখানে স্বাধীনতার একটু ঘাটতি পড়ে যায়। মাস্ট ফলো দ্য ফ্রাঞ্চাইজার রুলস। দেখো, তোমার ফ্রাঞ্চাইজারের রুলস তোমার অবশ্যই ফলো করতে হবে। এখানে তোমার ব্যক্তিগত কোনো রুলস এখানে মেনটেন করা যাবে না। প্রফিট শেয়ারিং থ্রু অনগোয়িং ফিস।
প্রফিট শেয়ারিং থ্রু অনগোয়িং ফিস, অর্থাৎ তোমার বিজনেস যেমনই চলুক না কেন তোমার প্রফিট শেয়ার করতেই হবে। অনগোয়িং ফিস তোমার মানে তোমার ওই, আচ্ছা, প্রফিট শেয়ারিং থ্রু অনগোয়িং ফিস অর্থাৎ তোমার বিজনেস মানে তোমার চলে তোমার রয়্যালিটির মাধ্যমে তোমার প্রফিটের অংশ তোমার ভাগ করতে হবে। তোমার বিজনেস যেমনই চলুক না কেন তোমার বিজনেস ভাগ করতে মানে তোমার প্রফিট তোমার দিতে হবে, শেয়ার করতে হবে। তারপর বিজনেস রেপুটেশন ডিপেন্ডস অন দ্য ফ্রাঞ্চাইজর। দেখো, তুমি মনে করো যে তুমি বাংলাদেশে কেএফসি খুব ভালো মতো চালাচ্ছ, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা এরকম একটা প্রবলেম শুরু হলো, কেএফসি নামে নানা ধরনের এলিগেশন আসা শুরু করলো এবং কেএফসি নামে নানা ধরনের প্রবলেম শুরু করলো। তখন কিন্তু বাংলাদেশের যত ধরনের কেএফসি আছে তাদের উপরেও কিন্তু ইফেক্ট পড়বে। তো ফ্রাঞ্চাইজরের রেপুটেশনের উপরে মানে অন্যান্য যেসব ফ্রাঞ্চাইজি আছে তাদেরও বিজনেস রেপুটেশন ডিপেন্ড করে এবং তাদের বিজনেস ডিপেন্ড করতেছে। এটা কিন্তু একটা নেগেটিভ সাইড, বুঝছো? আচ্ছা, এটা হইলো গেল তোমার ফ্রাঞ্চাইজিং এর বিষয়। এখন আসি হলো লাইসেন্সিং। লাইসেন্সিং জিনিসটা কি? লাইসেন্সিং ইজ এ বিজনেস এগ্রিমেন্ট ইন হুইচ দ্য ওনার অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি gives another person or company permission to use its trademark, patent, copyright, technology, or brand in exchange for in exchange for a licensing fee or royalty. In a licensing agreement, the licensor allows the license to use its intellectual property for a specified period and under the agreed conditions. ও আচ্ছা, ঠিক আছে। এটা হলো তোমার, আমি যদি সহজভাবে বলি, লাইসেন্সিং মানে পুরো বিজনেস না, মানে শুধু একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইউজ করার পারমিশন দেয়, বুঝছো? যেমন কোনো ব্র্যান্ডের নেম অথবা সফটওয়্যার অথবা কোনো প্যাটেন্ট অথবা টেকনোলজি ব্যবহার করার অধিকার মানে দেওয়া হয়। এখানে তোমার ওনারশিপ এক্সচেঞ্জ হয় না, শুধু ইউজ করার একটা পারমিশন দেয়। কি বলছি? তোমরা যে মনে করো যে একটা বিজনেস নর্মাল, আমি পুরা অন্য একটা বিজনেসের ওনারশিপ নিব না, কিন্তু অন্য একটা বিজনেস কিছু একটা সফটওয়্যার, অ্যাকাউন্টিং এর কিন্তু এরকম কিছু সফটওয়্যার আছে, অ্যাকাউন্টিং সফটওয়্যার, ইআরপি সফটওয়্যার বলে সেগুলোকে। ওয়ার্ল্ড ওয়াইড যেটা ক্লাউড অ্যাকাউন্টিং এর জন্য যেটা সবচেয়ে বেস্ট সেটা হলো কুইক বুকস, জেরো, জোহো। এগুলো তোমার মনে করো যে ফ্রিজ বুকস, এগুলো তোমার ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস ক্লাউড অ্যাকাউন্টিং এর জন্য। তো আমরা মনে করো যে আমার কোম্পানির জন্য আমি আমি অ্যাকাউন্টিং একটা সফটওয়্যার কিনবো। এখন আমি কিন্তু ওই কোম্পানির একটা সফটওয়্যারের জন্য জাস্ট লাইসেন্স নিব, আমি কিন্তু ওই পুরো কোম্পানি কিনবো না। জিনিসটা হলো এটাই, আমার একটা কোম্পানি আছে, আমি একটা কোম্পানি অপারেট করার জন্য, অপারেশন চালানোর জন্য অন্য একটা কোম্পানির একটা সফটওয়্যার ইউজ করব, ওই সফটওয়্যারের জন্য লাইসেন্স নিব। আমি কিন্তু পুরো কোম্পানি কিনে ফেলবো না, ওই সফটওয়্যারটার জন্য খালি লাইসেন্সটা নিব। এইটাই হলো লাইসেন্সিং। লাইসেন্স, তারপর আরো এখানে বলা হয়েছে তোমার লাইসেন্সিং এগ্রিমেন্টের মাধ্যমে তোমার লাইসেন্সর নির্দিষ্ট সময়ের জন্য এবং তোমার নির্ধারিত শর্তে তোমার লাইসেন্সিকে তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবহার করার অনুমতি দেয়। ইন্টেলেকচুয়াল প্রপার্টি এইটা আমি কিছুক্ষণ ধরে আমি বলতেছি, এই জিনিসটার মানে কি? ইন্টেলেকচুয়াল প্রপার্টি হলো এইটা তোমার ফিজিক্যাল কোনো প্রপার্টি না। অর্থাৎ ফিজিক্যাল প্রপার্টি গুলো কি কি? জমি জমা, গাড়ি বাড়ি, এগুলো তোমার ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল কোনো প্রপার্টি না। কোনো আইডিয়া অথবা ইনভেনশন অথবা ডিজাইন অথবা কোনো ব্র্যান্ড, ক্রিয়েটিভ কোনো ওয়ার্ক যদি হয় সেগুলোকে বলা হয় ইন্টেলেকচুয়াল। আর এগুলো যদি প্রপার্টি হিসেবে থাকে সেগুলোকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি। যেমন তুমি অন্য একটা ব্র্যান্ডের লোগো ইউজ করলা, বা অন্য একটা সফটওয়্যার ইউজ করলা, অন্য একটা মোবাইল অ্যাপ ইউজ করলা, অন্য একটা সং ইউজ করলা, অন্য একটা বুক বা টেকনোলজি ইউজ করলা, বা ব্র্যান্ডের নাম ইউজ করলা, এগুলোকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি। অ্যান্ড এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি এই মানে এই পারমিশন আর কি জিনিসটা পার্মানেন্ট না, ঠিক আছে? এগ্রিমেন্টে লেখা থাকে কতদিন ইউজ করা যাবে। যেমন তুমি যদি চ্যাট জিপিটি মানে চ্যাট জিপিটি প্লাস কিনো,
তখনই তো তোমার একটা সময় দেয় যে তুমি 1 মাসের জন্য ব্যবহার করতে পারবা, 3 মাসের জন্য ব্যবহার করতে পারবা। তো এটা একটা এগ্রিমেন্ট থাকে। তো এই এগ্রিমেন্টে লেখা থাকে তুমি কতদিন ইউজ করতে পারবা, কিভাবে ইউজ করতে পারবা, কোথায় ইউজ করতে পারবা এবং কি রুলস ফলো করতে হবে এগুলো তোমার পারমিশন দেওয়া থাকে। বুঝছো? আর মানে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হইলো তোমার ওনারশিপ কখনো ট্রান্সফার হয় না। তোমার ব্র্যান্ড বা প্যাটেন্ট বা সফটওয়্যারের মানে মানে এর ওনার আগের কোম্পানিরই থাকে। খালি লাইসেন্স দেওয়া হয় খালি লিগালি কিছু মানে কিছু সময়ের জন্য ইউজ করার জন্য, জাস্ট এটাই। বুঝছো কি বলছে? এটা হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি দেওয়া হয় ইউজ করতে। আচ্ছা, এখন আসি হইলো এক্সাম্পল। লোকাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ ম্যানুফ্যাকচার প্যাটেন্ট মেডিসিন আন্ডার লাইসেন্সিং এগ্রিমেন্ট উইথ ফরেন কোম্পানিজ। আচ্ছা, ধরো কোনো একটা বিদেশি কোম্পানি নতুন একটা মেডিসিন আবিষ্কার করছে, বাংলাদেশের কোম্পানি তার মানে বাংলাদেশের কোম্পানি তাদের কাছ থেকে মানে লাইসেন্স নিয়ে সে মেডিসিন তৈরি করতে পারে। বুঝছো? কিন্তু প্যাটেন্টের ওনার কিন্তু বিদেশি কোম্পানি থাকবে। এটাই হলো এখানে বলছে যে বাইরের দেশে একটা মানে যে করোনা ভাইরাসের হোক বা যেটাই মানে বাইরের দেশে যদি কোনো মেডিসিন ইউজ করে, ওই মেডিসিনটা যদি কিভাবে ইউজ করতে হয় ওটা একটা লাইসেন্স নিয়ে বাংলাদেশে ইউজ করতে পারে, কিন্তু ওইটা ওনারশিপ যে এটা আসলে কারাই বানাইছে, এটা কারা আবিষ্কার করছে, এটার যে ওনারশিপ সেটা কিন্তু বাইরের দেশেই থাকে। তারপর সফটওয়্যার কোম্পানিজ ইন বাংলাদেশ ইউজ লাইসেন্স ফর licensed software such as Microsoft Office, Microsoft Corporation, Windows and Microsoft Office। আচ্ছা, এটাও অনেকটা সেমই। যখন তুমি অরিজিনাল উইন্ডোজ বা মাইক্রোসফট কিনে ব্যবহার করো তখন আসলে সফটওয়্যারের মানে ওনার হচ্ছ না, মানে সফটওয়্যার এই যে তুমি মাইক্রোসফটের একটা ইউজার হচ্ছ। বুঝছো? মানে তুমি জাস্ট মাইক্রোসফট ইউজার, কিন্তু তুমি মাইক্রোসফটের ওনার না। কিন্তু তুমি কিন্তু টাকা দিয়ে মাইক্রোসফটের লাইসেন্স নিতেছো। এটি কিন্তু সবচেয়ে সহজ একটা উদাহরণ। তুমি মাইক্রোসফটের লাইসেন্স নিতেছো, কিন্তু তুমি মাইক্রোসফটের ওনার না, তুমি কিন্তু টাকা দিয়ে মাইক্রোসফটের লাইসেন্স কিনতেছো। বুঝছো? এটা হইলো তোমার লাইসেন্সিং এর বিষয়। এখানে কি ল আছে তোমার কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এটা হলো তোমার এটার এই অনুযায়ী তোমার আর কি মানে লাইসেন্সর আর লাইসেন্সির মধ্যে যে এগ্রিমেন্টটা হয় সেটা হলো কন্ট্রাক্ট অ্যাক্টের অনুযায়ী লিগ্যাল ডকুমেন্ট হিসেবে গণ্য করা হয়। এই কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর অনুযায়ী। আরেকটা হলো যে তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইজ প্রোটেক্টেড আন্ডার দ্য প্যাটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্ট 1911। অর্থাৎ তোমার এই আইনগুলো নিশ্চিত করে বা এটা তোমার সিওরিটি দেয় বা নিশ্চিত করে যে কেউ অন্যের ইনভেনশন, ব্র্যান্ড বা ক্রিয়েটিভ ওয়ার্ক পারমিশন ছাড়া ব্যবহার করতে পারবে না, বা করলে লিগ্যাল একটা অ্যাকশন নেওয়া যেতে পারে। বুঝছো? আচ্ছা, আরেকটা লাস্টে এটা কি বলছে যে সার্টেন লাইসেন্সিং এগ্রিমেন্টস মে অলসো রিকোয়ার কমপ্লায়েন্স উইথ ট্যাক্স, ভ্যাট অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস। আচ্ছা, বিশেষ করে ফরেন কোম্পানির সাথে লাইসেন্সিং হলে রয়্যালিটি পেমেন্ট, ট্যাক্স এবং ফরেন কারেন্সি রুলস ফলো করা বাধ্যতামূলক। বুঝছো? এটাই। তারপরে কি আছে? প্রস এন্ড কনস আছে, এটা কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধাগুলো কি? তারপর এই যে তখন তারপর নিজে নতুন টেকনোলজি ডেভেলপ করার চেয়ে লাইসেন্স নিয়ে তোমার ইউজ করা অনেক চিপার অথবা ইজিয়ার হয় মাঝে মধ্যে। তারপর তোমার নিজে বিজনেস না করেও তুমি অন্যকে লাইসেন্স দিয়ে তুমি নিয়মিত ইনকাম করতে পারো। মনে করো যে তুমি একটা সফটওয়্যার মেক করলা, সফটওয়্যার তুমি নিজে ইউজ করলা না, কিন্তু তুমি এটা মানুষকে ভাড়া দিলা বা এই মানুষকে কিছু সময়ের জন্য ইউজ করতে দিলা। সে যে ইউজ করতেছে সে ইউজ করার জন্য তুমি মান্থলি কিছু টাকা পেলা। এটা হলো তুমি নিজে বিজনেস না করে অন্যদের দিয়েও বিজনেস করানো যায় লাইসেন্স দিয়ে। তারপরে তোমার এই যে এখানে যেটা বলছে আর কি, তারপরে যেটা সেটা হলো যে তোমার একটা কোম্পানি অন্য দেশে নিজে মানে একটা কোম্পানি অন্য দেশে নিজে বিজনেস না করলেও, আচ্ছা এটা তো দেশে আচ্ছা এক্সপেন্স ইনটু নিউ মার্কেটস, এক্সেস টু প্রুভেন টেকনোলজি অ্যান্ড ব্র্যান্ডস। ও আচ্ছা,
মানে কিছু মানে নতুন কিছু ইনভেন্ট করার দরকার হয় না মাঝে মধ্যে। অলরেডি সাকসেস মানে তোমার যদি কোনো টেকনোলজি থাকে ওইটা তুমি ইউজ করতে পারো, এটাই এখানে বলছে। তারপর রিডিউস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, তোমার নতুন করে তোমার রিসার্চ করতে হয় না বা ডেভেলপ আর&ডি সেক্টরে, তোমার আর&ডি সেক্টর যেটা আছে না, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওইটার তোমার কস্টিং কমে যায় লাইসেন্সিং এর কারণে। আচ্ছা, তারপরে কি লিমিটেড, এটা কি অসুবিধাগুলো কি কি? লিমিটেড কন্ট্রোলস ওভার হাউ দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইজ ইউজড, তোমার লাইসেন্স দেওয়ার পরে তোমার লাইসেন্সরে সবসময় মনিটর করতে পারে না। তারপর লাইসেন্স কিভাবে আইপি ইউজ করছে, এটাই এটা তোমার একটা প্রবলেম, বুঝছো? যেমন তুমি তোমার সফটওয়্যার, তুমি তোমার কোম্পানির সফটওয়্যার তুমি অন্য একজনকে দিলা ইউজ করার জন্য, কিন্তু সে কিভাবে ইউজ করতেছে সেটা, হ্যাঁ, সে কিভাবে ইউজ করতেছে সেটা তুমি মনিটর করতে পারতেছো না আর কি, তুমি লাইসেন্সটাতে খালি দিলা। তারপর রিস্ক অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিসইউজ, মানে এর জন্য তোমার মাঝে মধ্যে মিসইউজ করার রিস্ক থাকে। অনগোয়িং রয়্যালিটি, এগুলো তুমি বুঝবা, বুঝছো? এগুলা খুবই সোজা একটা জিনিস। তারপর টাইপস অফ লাইসেন্সিং, কি 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 টাইপস আছে? ট্রেডমার্ক লাইসেন্সিং, পেটেন্ট লাইসেন্সিং, কপিরাইট লাইসেন্সিং। আচ্ছা, আচ্ছা, টাইপস অফ লাইসেন্সিং এর মধ্যে আছে হলো ট্রেডমার্ক লাইসেন্সিং, পেটেন্ট লাইসেন্সিং, কপিরাইট লাইসেন্সিং। আমি যদি এটা খুব মানে ট্রেড মানে এই আমি ডিরেক্টলি ট্রেডমার্ক লাইসেন্সিংটা জিনিসটা কি এটা আমি বলি। সহজভাবে বললে, কোনো ফেমাস কোম্পানির ব্র্যান্ড নেম বা লোগো ইউজ করার লিগ্যাল পারমিশন পাওয়াই হইলো তোমার মনে করো যে ট্রেডমার্ক লাইসেন্সিং। এখানে ব্র্যান্ডের ওনারশিপ পাওয়া যায় না, শুধু তোমার ইউজ করার একটা পারমিশন পাওয়া যায়, এটা হলো তোমার ট্রেডমার্ক লাইসেন্সিং, বুঝছো? তারপরে কি পেটেন্ট লাইসেন্সিং, তোমার যদি আচ্ছা ট্রেডমার্ক লাইসেন্সিং এর মধ্যে যদি দু একটা উদাহরণ যদি আমরা বলি, যেমন তুমি যদি ডিজনির লোগো ব্যবহার করো না, তাহলে কিন্তু তোমার ওটা লাইসেন্স লাগবে। আবার তুমি যদি, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো যে তুমি যদি নাইকের লোগো দিয়ে তোমার যদি কোনো প্রোডাক্ট বিক্রি করো, তাহলে কিন্তু তোমার লাইসেন্স লাগবে। তার আগে যেমন তোমার এই যে এখন যে তোমার ওয়ার্ল্ড কাপ হইলো না, ওয়ার্ল্ড কাপের মধ্যে তোমার দেখবা যে অনেকে নাইকির লোগো লাগানোর জার্সি বিক্রি করার ফলে কিছু কিছু পেজ কিন্তু প্রবলেম হয়েছে, সাসপিসিয়াস বলে তাদের কিন্তু রেস্ট্রিকশন দিছে। কেন দিছে? এটা কিন্তু তোমরা হয়তো বা এইসব বিজনেসের সাথে যদি তোমরা কানেক্টেড থাকো, তাহলে তোমরা এইসব বিজনেস তোমরা কিন্তু জানবা যে, দেখবা যে নর্মালি ভিডিও অথবা ছবি তোলার টাইমে অথবা ভিডিও করার টাইমে ওরা কিন্তু মানে লোগোর উপরে একটা স্টিকার মেরে দেয়। কেন দেয়? কারণ এই যে নাইকির লোগোটা যে ব্যবহার হচ্ছে, এটা যদি ভিডিও অথবা ছবির মধ্যে থাকে, তাহলে কিন্তু এটা একটা ক্লেম করে বা কেস করে, এটা অটোমেটিক্যালি কেস হয়ে যায়। তো তখন কিন্তু পেজের একটা সমস্যার সৃষ্টি হয়, বুঝছো? তো এই যে তোমার ডিজনি হোক, নাইকি হোক, এগুলোর তোমার লোগো ইউজ করে তোমার যদি তুমি কোনো প্রোডাক্ট ব্যবহার করতে চাও, তাহলে তোমার এটা পারমিশন লাগবে তাদের থেকে। আচ্ছা, তারপরে তারপরে আসলে হলো পেটেন্ট লাইসেন্সিং। পেটেন্ট লাইসেন্সিং কি? যদি কোনো কোম্পানি নতুন টেকনোলজি বা মেশিন ইনভেন্ট করে এন্ড সেটার পেটেন্ট থাকে, তাহলে অন্য কোম্পানি সেটা ব্যবহার করতে চাইলে পেটেন্ট লাইসেন্স নিতে হবে। ওনার একই থাকবে কিন্তু লাইসেন্সের টেকনোলজি ইউজ করতে পারবে, বিষয়টা হলো এটাই। মনে করো যে একটা বিদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানির পেটেন্ট করা একটা মেডিসিন বাংলাদেশে ইউজ করতে লাইসেন্স লাগবে, বুঝছো? এটা হলো তোমার পেটেন্ট লাইসেন্সিং। আচ্ছা, তারপরে হলো কপিরাইট লাইসেন্সিং। কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক লাইক বুক বা মানে মানে বই, কেউ বই লিখলো, সং, মুভি, সফটওয়্যার, এগুলা বা ক্রিয়েটিভ ওয়ার্ক টাইপের বিজনেস গুলা বা কমার্শিয়াল পারপোসে ব্যবহার করতে চাও, যখন কপিরাইট ওনার কাছ থেকে লাইসেন্স নিতে হবে। মানে তোমার, দেখো এটা হলো তুমি মনে করো যে তুমি একটা ভিডিও মেক করলা, ভিডিওটার মধ্যে তুমি ব্যাকগ্রাউন্ডে এমন একটা মিউজিক দিলা যেটা ইউজ করার পারমিশন নাই, এন্ড ওইটার জন্য তুমি কপিরাইট কেস হইলো তোমার জন্য। ঠিক আছে, ওই ভিডিওটার মধ্যে হয়তোবা তুমি ভিডিওটা অফ করে ডিলিট করে দিতে হবে, অথবা তোমার যে ভিডিওটা যে পেজে দিছো পেজে তোমার
একটা প্রবলেম হলো, অথবা তোমার ভিডিওটার মধ্যে মিউজিকটা মিউট হয়ে গেল, এরকম কিছু সমস্যা হতে পারে। এখন এই জিনিসটা তুমি ঠিক করার জন্য তোমার এই মানে এই মিউজিকটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তুমি যেখান থেকে, মানে এটা অ্যাকচুয়ালি যার, তার থেকে পারমিশন নিতে হবে, বুঝছো? এটা হলো তোমার কপিরাইট লাইসেন্সিং। তার মানে তিনটার মধ্যে পার্থক্য কি থাকলো? তিনটার মধ্যে মেইন পার্থক্য থাকলো হলো, এটা তোমার ব্র্যান্ড লোগো বা ব্র্যান্ড নেম বা লোগো বা ট্রেডমার্ক ইউজ করার জন্য পারমিশন লাগবে। এটা হলো তোমার টেকনোলজি ইউজ করার জন্য পারমিশন লাগবে। আর এটা কি তোমার কোনো মানে মিউজিক অথবা সফটওয়্যার বা কপিরাইট ওয়ার্ক। হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক। হ্যাঁ, বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এইটা তোমার খুব একটা ইম্পর্টেন্ট না, এটা আমি জাস্ট দিছি এক্সট্রা ইনফরমেশন যাতে তোমার জানা লাগে, এই জন্য দিছি। বাট এই রিলেটেড তোমার টাইপস অফ লাইসেন্সিং, এই রিলেটেড কোশ্চেন খুবই কম আসছে বা আসে, আমি দেখি নাই, ঠিক আছে। আচ্ছা, এই যে যে এইটা আবার আসছে, ফ্রাঞ্চাইজিং অ্যান্ড লাইসেন্সিং এর মধ্যে পার্থক্য, এটা আবার আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটার মধ্যে কি বলছে সেটা হলো যে প্রথমে ফ্রাঞ্চাইজিং হলো পুরো বিজনেস প্যাকেজ পাওয়া যায় ফ্রাঞ্চাইজিং এর মাধ্যমে, অর্থাৎ তোমার ব্র্যান্ড, বিজনেস মডেল, অপারেটিং সিস্টেম, ট্রেনিং, মার্কেটিং সাপোর্ট সবকিছু একসাথে পাওয়া যায় ফ্রাঞ্চাইজিং এর মাধ্যমে। আর লাইসেন্সিং এর মাধ্যমে কি, পুরো বিজনেস পাওয়া যায় না, শুধু একটা নির্দিষ্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টির ইউজ করার পারমিশন পাওয়া যায়। এটা হলো মূল পার্থক্য। আচ্ছা, হোয়াট ইজ গিভেন, কি কি দেওয়া হয়? এখানে দেওয়া হয় শুধু ব্র্যান্ডিং, মানে এখানে প্রথমত এখানে সবকিছুই দেওয়া হয়, যে ফ্রাঞ্চাইজিং এর মধ্যে সবকিছু দেওয়া হয়, বিজনেস নেম, সিস্টেম, সাপোর্ট সবকিছু দেওয়া হয়। আর এখানে কি কি দেওয়া হয়? ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট অর টেকনোলজি। মানে ওই আহ, কি শুধু এখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আর কি ইউজ করতে দেওয়া হয়। আচ্ছা, তারপর কন্ট্রোলিং এর মধ্যে কি, ওনার এখানে বেশি কন্ট্রোল করতে পারে, ঠিক আছে। মোর কন্ট্রোল, হ্যাজ মোর কন্ট্রোল, এখানে বেশি কন্ট্রোল করতে পারে, বেশি নিয়ন্ত্রণ থাকে। ফ্রাঞ্চাইজার সব আউটলেটেই আর কি কোয়ালিটি ও স্ট্যান্ডার্ড বজায় রাখতে চায়, তাই বিজনেসের উপর বেশি কন্ট্রোল, মানে কন্ট্রোল বেশি থাকে আর কি। লাইসেন্সের মধ্যে খালি এগ্রিমেন্ট, তো শর্ত, মানে শর্তগুলো নিশ্চিত করে লাইসেন্স কিভাবে, মানে লাইসেন্সি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি হয়তো মেনশন করি নাই, ফ্রাঞ্চাইজর, ফ্রাঞ্চাইজি, ফ্রাঞ্চাইজরকে যে প্রোভাইড করতেছে, আর যে ফ্রাঞ্চাইজি কি যে একসেপ্ট করতেছে। আচ্ছা, লাইসেন্সিং এর মধ্যে লাইসেন্সর, যে লাইসেন্সর সে হলো প্রোভাইড করতেছে, আর লাইসেন্সি যে সে হলো একসেপ্ট করতেছে। আচ্ছা, এটাই যে ফ্রাঞ্চাইজর শুধু এগ্রিমেন্ট, মানে শর্তগুলো নিশ্চিত করে, এগ্রিমেন্টের যেসব কন্ডিশন থাকে ওগুলো আর কি নিশ্চিত করে। আর ফ্রাঞ্চাইজি কিভাবে ডেইলি বিজনেস চালাবে সেটা অনেকেই, এটা তার নিজের বিষয়, সেটাতে আর কি ফ্রাঞ্চাইজর কোনো হস্তক্ষেপ করতে পারে না। রুলস, ট্রেনিং, তারপরে ট্রেনিং এর মধ্যে ট্রেনিং সাপোর্ট, ট্রেনিং সাপোর্ট আর প্রোভাইডেড। আর এখানে লাইসেন্সিং এর মধ্যে কোনো ট্রেনিং সাপোর্ট দেওয়া হয় না, ফ্রাঞ্চাইজিং এর মধ্যে দেওয়া হয়। বিজনেস টাইপ কি তোমার রেস্টুরেন্ট, শপ, সার্ভিস এগুলা। আর লাইসেন্সিং এর মধ্যে সফটওয়্যার, টেকনোলজি, মিউজিক, মুভিজ, ব্র্যান্ড এগুলা তোমার লাইসেন্সিং। কস্টিং এর মধ্যে কি, মানে বেশি কস্টিং, যেহেতু তোমার ফ্রাঞ্চাইজিং এর মধ্যে বেশি কস্টিং, কারণ তোমার সবকিছু তুমি ইউজ করতে পারতেছো। আর লাইসেন্সিং এর মধ্যে তোমার জাস্ট পার্ট অফ, এখানে তোমার পার্ট অফ বিজনেস বা পার্ট অফ, এখানে এটা কি বলা হয় যে, হ্যাঁ, পার্ট অফ বিজনেস সিস্টেমের মধ্যে, মানে তুমি একটা বিজনেস সিস্টেমের কিছু অংশ আর কি তুমি ইউজ করতেছো, যার কারণে তোমার ফি কম। আচ্ছা, তারপর এক্সাম্পল কি হতে পারে, যে ওপেনিং এ রেস্টুরেন্ট আন্ডার ফেমাস ব্র্যান্ড, আর এখানে কি ইউজিং অ্যানাদার কোম্পানিজ ট্রেডমার্ক অর পেটেন্ট টেকনোলজি, মানে কোনো একটা সফটওয়্যার ইউজ করলা। যেমন তুমি যদি কেএফসির কোনো একটা ব্রাঞ্চ বাংলাদেশে খুলো, সেটা তোমার ফ্রাঞ্চাইজিং হবে। আর তুমি যদি কেএফসি তে বসে তোমার হিসাব রাখার জন্য তুমি যদি একটা ইআরপি সফটওয়্যার বা তোমার যদি অ্যাকাউন্টিং সফটওয়্যার
তুমি ১ বছরের জন্য কোন একটা পারমিশন নাও ইউজ করার, তাহলে সেটাকে বলা হয় লাইসেন্সিং। বুঝছো? এই ২ টার মধ্যে পার্থক্য। এই গেল তোমার চ্যাপ্টার 4 এর ওভারঅল বিষয়। পরবর্তী ক্লাস থেকে আমরা চ্যাপ্টার হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তো বলবা। পরবর্তী ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 5 শুরু করব। ওকে, আল্লাহ হাফেজ।